এই বয়সে বাচ্চা নিচ্ছিল, লোক কি বলবে। প্রতিবেশী ভাবির মুখে এমন কথা শুনে লজ্জায় মাথা নিচু হয়ে গেল অবন্তীর। বয়স ওনার 40 তাই বলে কি এই বয়সে সন্তান জন্মদান দোষের কিছু? মানুষের চিন্তা ভাবনা এতটা নিকৃষ্ট। অবন্তীর কিছু বলতেই ইচ্ছে হলো না এদের। পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন কাটাক্ষ করে বলে উঠল, আমাদের সাথে এমন হলে এমুখ হতাম না। তাছাড়া কদিন পর তো তোমার মেয়েরই বাচ্চা কাচ্চা হবে। মানুষের মুখের উপর কিছু বলতে না পারায় আবারও চুপসে গেল অবন্তী। সন্তান তো আল্লাহের দান, এতে অস্পষ্ট হওয়ার কি আছে? অন্তঃসত্ত্বা হওয়ার সমস্ত লক্ষণ ইতিমধ্যে ফুটে উঠেছে। 6 মাস চলছে তার। এই তো সকালে ফাইম তাকে নিয়ে চেক আপ করতে গিয়েছিল, মাত্রই এসেছে। তাকে পৌঁছে দিয়ে ফাইম অফিসে গিয়েছে। রিক্সা থেকে নেমে সবে মাত্র বাসার ভেতরে ঢুকতেই তার আগে প্রতিবেশী কয়েকজন এসে ঘেরাও করলো। তাদের কত কথা শুনে শরীর ঝিমঝিম করতে শুরু করলো ক্রমশ। এমনিতেই শরীরটা সকাল থেকে খারাপ যাচ্ছিল, চিনচিনে পেটে ব্যথা, তার উপর মানুষের মন্দ কথা। আন্টি এবার একটু বেশি বলে ফেললেন না? অবন্তী সংশয় পেছন দিকে তাকালো। অগ্নি আর তার স্বামী রুদ্র দাঁড়িয়ে রয়েছে। এই অবস্থায় জামাতার সামনে দাঁড়িয়ে থাকতে লজ্জাবোধ করল অবন্তী। অগ্নি এগিয়ে এসে মহিলাগুলোর উদ্দেশ্যে কাট গলায় বলল, সন্তান হচ্ছে আল্লাহর দান। আমার মায়ের সন্তান হবে, এতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আপনাদের যার পড়ায় না আবাক বা লজ্জা পাওয়ার বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। অগ্নির এমন কথায় মহিলাগুলোর মুখ ঝামটা দিলেন। অগ্নি তার তোয়ক্কা করল না। রুদ্র পাশে দাঁড়ালো অগ্নির। অবন্তীর উদ্দেশ্য করে বলল, মা আপনার শরীর খারাপ লাগছে না তো? না বাবা, আমি একদম ঠিক আছি। মহিলাগুলো একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করল। তাদের ক্ষীণ কণ্ঠে ছি ছি কর্ণগোচর হলো অবন্তীর। অগ্নি মহিলাগুলোকে আবারও বলল, আপনার এখন আসতে পারেন। অগ্নির কথায় অপমানিত হয়ে চলে যেতে লাগলো সবাই। মহিলাগুলো চলে যেতেই অগ্নি তার মায়ের হাতটা ধরে বলল, এই খা রোদ্দুরে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, চলো আম্মা ভেতরে যাই। চল, তুমিও এসো বাবা। ফ্ল্যাটের ভেতরে এসে সদর দরজা আটকে দিল রুদ্র। অগ্নি তার মায়ের হাত ধরে সোফায় নিয়ে গিয়ে বসালো। রুদ্র ড্রয়িং রুমের জানালার পর্দাগুলো সরিয়ে দিল। রোদের ঝলকনিতে পুরো ঘরময় ঝলমল করে উঠছে। অগ্নি রান্নাঘর থেকে ঠান্ডা পানি নিয়ে এলো। অবন্তী আর রুদ্রকে পানি দিল। পানি খেয়ে তৃপ্ত নিঃশ্বাস ফেলল অবন্তী। বাহিরে রোদের মাঝে দাঁড়িয়ে সত্যি গরম লাগছিল তার। এই শরীর নিয়ে রোদের মাঝে দাঁড়িয়ে থাকা সত্যি অসম্ভব। মাথার উপর সিলিং ফ্যান ঘুরছে, এখন কিছুটা ভালো লাগছে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উঠে দাঁড়ালো অবন্তী। তাকে এভাবে দাঁড়াতে দেখে অবাক হলো অগ্নি। জিজ্ঞেস করলো, দাঁড়িয়ে পড়লে যে? খাবারের ব্যবস্থা করি, সকালে তাড়াহুড়ো করে তোর বাবার সঙ্গে বেরিয়েছিলাম। রুদ্র সরাসরি স্বাভাবিক কোঠে বলল, আপনি ব্যস্ত হবেন না প্লিজ, বসুন আপনি, আমি সব সামলে নেব। তুমি চুপটি করে বসে থাকো তো আম্মা। ওদের দুজনের জোড়াজড়িতে বসে পড়ল অবন্তী। পরিবেশটা ঠান্ডা, বাহিরের রোদের যে প্রখরতা দৃশ্যমান সেটা ঘরের ভেতর থেকে বোঝার উপায় নেই। ফ্যানের বাতাসে শরীরের ঘাম শুকিয়ে এসেছে। অবন্তী ওদের দুজনকেই একবার প্রখর করে বলল, তোরা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমিও ঘরে যাচ্ছি। আচ্ছা আম্মা। রুদ্র উঠে চলে গেল রুমে। গরমের মধ্যে বাইরের থেকে এসেছে, গোসল করাটা অত্যাধিক জরুরি। এদিকে অবন্তীরও ক্লান্তি লাগছে, তাই সে ধীর পায়ে নিজের রুমে গেল। ওয়ারড্রব থেকে নিজের জন্য ঢেলা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ফাইম আসতে আরও অনেক সময় দেরি। দুপুরে রান্নাও করা নেই। গোসল করে রান্না বসাবে বলে ঠিক করলো অবন্তী। গোধূলি বিকেল, পশ্চিম আকাশ রক্তবর্ণ ধারণ করেছে। সূর্যের তেজস্বী মোলায়েম। অস্ত নামার প্রস্তুতি চলছে। ফাইম অফিস থেকে ফিরেছে কিছুক্ষণ হলো। বারান্দায় আজ জানালার পর্দা দিয়ে শুয়ে অবন্তী সিলিং ফ্যানের খটখটে শব্দ করছে একটু পরপর। ফাইম ঘরে আসতেই দেখতে পেল অবন্তী গম্ভীর নিদ্রায় অচ্ছন্ন। আর ডাকলো না অর্ধাঙ্গিনীকে। তোয়ার নিয়ে ওয়াশরুমে চলে গেল। অফিস থেকে এসে ক্লান্ত সে। এমনিতেই বয়স হচ্ছে, একটু কাজে হাঁপিয়ে যায়। বয়স হয়ে করতে হয়। ফাইম গোসল করে এসে দেখলো অবন্তী ঘুম থেকে উঠে পড়েছে। ঘরের নিয়ে তোয়াল দিয়ে ভেজা চুলগুলো মুছে ফেলল। খিদে পেয়েছে, বিধার ঘর থেকে বের হয়ে এলো। অবন্তী খাবার গরম করছে। দুপুরের খাবার অগ্নিতে সব রান্না করছিল। ফাইম চেয়ার টেনে বসলো। অবন্তী খাবার বেড়ে দিচ্ছে, ফাইম খাচ্ছে। খাবার এক পর্যায়ে অবন্তী জিজ্ঞেস করলো, রিপোর্ট এনেছো? অবন্তীর কথা শুনে মুখ তুলে তাকালো ফাইম।
খাবার চিবাতে চিবাতে ছোট্ট করে বলল দুজনের মধ্যে কেউ আর কোনো কথা বাড়ালো না। দিগান্তে প্রভা অনেক আগেই মিলিয়ে গিয়েছে। মা গরিবের নাগাজ পড়ছেন অনেকক্ষণ আগে। অবনী তার রুম থেকে রেডি হয়ে বেরিয়ে এলো। অবন্তী তাকে রেডি হতে দেখে ভ্রু যুগল কুচকালো। অবনী বলল, আম্মা আমরা তাহলে আসছি। সে কি, আজ থেকে যা। ছেলেটা অনেকদিন পর এলো। এখান থেকে খালা শাশুড়ির বাসায় যেতে হবে। ওনার মেয়েকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। আমাদের দুজনকে যেতে বলেছি অনেকবার। তাহলে তো কিছু করার নেই। এরই মাঝে রুদ্র চলে এসেছে। মা বাবা আসছি, আজ থেকে গেলে হতো না? না আম্মা, আজ দীপ্তিকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমাদের দুজনকে সেখানেই থাকতেই হবে। একটু থেমে অবনী বলল, আচ্ছা আসি তাহলে। অবন্তী আর ফাইম একই সঙ্গে বলে উঠল, সাবধানে যেও বাবা। রুদ্র বাধ্য ছেলের মতো মাথা নেড়ে সায় জানালো। অবনী আর রুদ্র এগিয়ে গিয়েছেন সদর দরজা অবধি। অবনীর কিছু একটা মনে পড়তে আবারও ফিরে এসে বলল, কাল থেকে তোমাকে এত কাজ করতে হবে না আম্মা। আমি রহিমা খালাকে পাঠিয়ে দেব। আমার কোনো অসুবিধা হচ্ছে না, শুধু শুধু পয়সা নষ্ট। অবনীর কথা শুনল ফাইম। খাওয়া বন্ধ করে বলল, তুমি চুপ থাকো, মেয়ে যেটা বলছে সেটাই হবে। অবন্তী ক্লান্ত হাসল। রুদ্র অবনীকে নিয়ে চলে গেল। অবন্তী গিয়ে সদর দরজা আটকে দিল। ফাইমের খাওয়া হয়ে গেছে। অবন্তী এটো বাসনগুলো রান্না করে নিয়ে যেতে নিলে ফাইম তাকে আটকে দিয়ে বলল, তোমায় কিছু করতে হবে না, আমি পারবো করতে। আমি বললাম তো কিছু করতে হবে না তোমাকে। তোমরা যদি আমাকে কোনো কাজ করতে না দাও তাহলে লোকে কি বলবে? বলবে বুড়ো বয়সে ভেমরিতি কোথরছে। বলে বলুক লোকে মন্দ। থামো তুমি, মেয়ের সাথে সাথে তোমার মাথাটাও গেছে। আমাকে কাজ করতে দাও। এই শরীর আমি তোমাকে কোনো কাজ করতে দেব না। ডাক্তারে বারণ রয়েছে। এই সময়টাতে তোমাকে বেড রেস্ট থাকতে বলা হয়েছে। তোমার বেশি বেশি খেয়াল রাখতে বলেছি। তুই যা বলছি, ডোন্ট ডিস্টার্ব মি। রুদ্র অবনীকে নিয়ে তার খালামণির বাসায় এসেছে কিছুক্ষণ আগে। পাত্রপক্ষ আসবে ঈশার নামাজের পর। এখনো অনেকটা সময় বাকি। রান্নাঘরে মেহমানদের জন্য নাস্তার আয়োজন করেছি মিসেস রাজিয়া। অবনীও হাতে হাতে সাহায্য করছে। অনেকক্ষণ ধরেই মিসেস রাজিয়া কিছু একটা ভেবে যাচ্ছেন। অবনী তা খেয়াল করল। মিসেস রাজিয়া নিজে থেকেই বললেন, রাফিয়াটা থাকলে আরও এত কিছু ভাবতে হতো না। ছেলে মেয়েদের বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল ওর। অমনি চুপ করে রইল। মিসেস রাজিয়া খুব অপেক্ষা করছে ওনার ছোট্ট বোনের জন্য। রুদ্র অবনীর বিয়ের মাস 6 পরে গত হন তিনি। অবনীর কিছুটা মন খারাপ হলো। মিসেস রাফিয়াকে ছেলের বইয়ের থেকে মেয়ে হিসেবে মেনেছেন বেশি তিনি। মিসেস রাজিয়া কথা কাটানোর জন্য বললেন, তোমার বাবা মায়ের কি অবস্থা? আম্মা আপা দুজনই ভালো আছেন। তোমার মাকে বলবি সাবধানে থাকতে, খুব বেশি কাজ না করতে। আর ভারী কাজ তো একদমই না। আমার কোনো কথাই শোনান না, তাই আজ আপার সামনে বলে এসেছি, কাল থেকে রহিমা খালাকে পাঠিয়ে দেবো। ভালো করেছো। এই অবস্থায় ভারী কাজ না করাই ভালো। রান্না কাজ তো হয়েই এসেছি। তুমি গিয়ে দেখো দীপ্তি রেডি হলো কিনা। ওনারা আসতেও খুব সময় নেয়। জি খালামণি। রান্নাঘর থেকে চলে এলো অবনী। দীপ্তির রুমে সামনে এসে উকি দিতে দেখতে পেল শাড়ি পরিহিত রমণী আয়নার সামনে নিজেকে খুঁটিয়ে খুঁটে দেখছেন। অবনী গলা ছেড়ে বলল, কি হয়েছে রায় বাঘিনী ননদিনী? আরে ভাবিমণি এসো। অবনী দরজা পেরিয়ে রুমের ভেতর প্রবেশ করলো। আয়নার প্রতিবিম্ব লক্ষ্য করছে রিম্পি। অবনী এগিয়ে যেতে উঠে দাঁড়ালো সে। অবনীকে ধরে বলল, এতক্ষণই সময় হলো তোমার? তোমাকে মিস করছিলাম তো। অবনী মেয়েকে ভুরু যুগল কুচকে বলল, তাই? সবুজের সঙ্গে দীপ্তির রিলেশন প্রায় 3 বছরের। এতদিন সুযোগ হয়ে উঠছিল না পরিবারকে জানানো। এইদিকে সবুজও নিজের কিছু একটা করে তারপর পরিবারকে তাদের বিয়ের কথা জানাতে চেয়েছিল। দুজনের পরিবারের কথা বললেই কেউ আর অমত করেনি। ছেলে সেটেল, কি আর বলার আছে? দীপ্তিকে বসিয়ে অবনী তার চুল ঠিক করে দিল। এদিন আছে অবনীকে খুঁজতে খুঁজতে রুদ্র দীপ্তির ঘরের সামনে এসে গলা নাড়ালো। অনুমতি পেতে ঘরের ভেতর প্রবেশ করলো সে। এসে বলল, তুমি এখানে আর আমি তোমাকে খুঁজে যাচ্ছি কেন? রুদ্র কিছু বললো তার আগে দীপ্তি বলল, হায় किसी को नजर ना লাগে। দীপ্তির মাথায় আলতো চটি মেরে রুদ্র বলল, নটাঙ্কি। গল্পটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।